চলো তাহলে শুরু করা যাক 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এটা করতে গেলে তোমরা নিশ্চয়ই ভেক্টর এর মধ্যে করে ফেলেছো, কারণ কিছু কিছু কনসেপ্ট ভেক্টরের লাগবে। কিন্তু পরীক্ষাতে যেহেতু 3Dর একটা 4 মার্কসের দুটো কোশ্চেন থাকবে, কারণ 8 নম্বর 2 মার্কসের একটা কোশ্চেন 2 নম্বর, 10 নম্বর একদম থাকবেই। আর খুব ইজি, খুব ছোট সিলেবাস, তাই এটা আমরা আগে করছি, ভেক্টরের আগেই করে নিচ্ছি। চলো শুরু করা যাক। দেখো এখানে বলা আছে যে 3D বললেই আমরা কি বুঝবো, যে এক্ষেত্রে এক্ষেত্রে দেখো 3টে অ্যাক্সিস থাকতে হবে। 2D তে কি হয়, দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্ষেত্রে আমাদের 3টে অ্যাক্সিস থাকবে। দেখো ফিগারে কি করা হয়েছে, এটা এক্স অ্যাক্সিস নেওয়া হয়েছে, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। আমরা যেমন যদি এটাকে 2D ফরম্যাটে শুধু পজিটিভ অ্যাক্সিস আঁকতাম, অরিজিন থেকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হতো। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো যে যদি এই ফিগার আর এই ফিগারের মধ্যে পার্থক্যটা কি, এক্ষেত্রে নেগেটিভ এক্স অ্যাক্সিসও দেওয়া হয়েছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসও দেওয়া হয়েছে। তাহলে দুটো পরস্পর লম্ব রেখা মোট তলকে 4টে ভাগে ভাগ করেছে, তাই এগুলো এক একটা কোয়াড্র্যান্ট নামে নামকরণ করা হয়েছে। তাই এখানে কনসেপ্টটা কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে যে দেখো এক্ষেত্রে এই যে অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ আর এক্স ও এক্স ড্যাশ জেড ও জেড ড্যাশ। আমরা এরপরে দেখো লক্ষ্য করে এই ফিগারটা, দেখো ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে এই যে এটা একটা তল তৈরি করেছে, তাহলে মোট কটা তল থাকবে, এটা একটা তল, এই তলটার নাম হচ্ছে এক্স ও জেড তল, কারণ এই দেখো জেড আর এক্স অ্যাক্সিস থেকে তৈরি হয়েছে, তাই এই তলটা হচ্ছে এক্স ও জেড তল, তার সমতল বা এটাকে জেড এক্স তলও বলা হয়। তাহলে এই তলটা কি তল হবে, দেখো কে কে আছে, এটা কে কে মিলে তৈরি করেছে, ওয়াই আর এক্স অ্যাক্সিস মিলে, তাহলে এক্স ওয়াই তল। এটাতে এই তলের সমান্তরাল আর একটা তল, আর এক্ষেত্রে জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মিলে এই যে নিচে এক্স ওয়াই তলের সমান্তরাল তল। তাহলে মোট 6টা তল আমরা পাচ্ছি, 1 1 2 3 4 আর ভেতরের দিকে এই যে সাদা একটা এই লম্বা লম্বি 5 আর সামনে একটা, এই 6টা তল আমরা পাচ্ছি। তাহলে যে কোনো এটাকে যদি আরো একটু ভালো করে তোমরা দেখো, এটা ধরো আমরা ঘুরিয়ে আঁকলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এই তলটার নাম কি হবে বলো,
দেখো লক্ষ্য করে ওয়াই আর এক্স মিলে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তল। এবারে মনে করা হচ্ছে যে আমি এরকম আর একটা দেখো লক্ষ্য করে এই তলটা কোন তল, এই পুরো তলটা কি তল আছে, জেড এক্স তল, এটা ওয়াই জেড তল। তুমি ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা এক্ষেত্রে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা যদি পজিটিভ দিকে ধরা হয় তার ভেতরের দিকেও একটা অংশ আছে। তাহলে মোট যে আমরা এই চারটে ভাগে ভাগ করে যদি নেই, তাহলে প্রত্যেকটা ভাগের সামনের দিকে পজিটিভ দিকে একটা, যেমন আমি যদি জেড অ্যাক্সিস কে উপরের দিকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস যদি কনসিডার করি, তাহলে দেখো এক্স ও ওয়াই আর জেড ওপরের দিকে যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ, আর ভেতরের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই চারটে ভাগের প্রত্যেকটা ভাগে একটা পজিটিভ দিকে আছে, একটা নেগেটিভ দিকে আছে, তাই প্রত্যেকটা কোয়াড্র্যান্টের দুটো করে ভাগ পাচ্ছি, তাই মোট কটা পাচ্ছি, 8টা। তাই 3D তে পুরো স্পেসটাকে বোঝানোর জন্য অক্ট্যান্ট বলা হয় বা অষ্টমাংশ বলা হয়। আমরা দেখব, চলো। এটাও যে ধারণাটা আমরা করলাম যে এক্স ওয়াই প্রত্যেকটা তলের পি বিন্দুগামী এক্স এর বিপরীত তল, এই যে এই তলটা নেওয়া হয়েছিল, তার বিপরীতে যে তলটা আছে সেই তলটা, এটা তলটা এই তলের বিপরীত, এর বিপরীতে এটা, প্রত্যেকটার জন্য এরকম হতে পারে। আমাদের যে ব্যাপারটা নিয়ে আমাদের দেখো, এইটা আমাদের 3D করতে গেলে ভীষণ ভাবে বোঝার দরকার, অষ্টমাংশ বা অক্ট্যান্ট। অক্ট্যান্ট ভালো করে বোঝো। দেখো আমরা লিখছি এক্স ও ওয়াই, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর আমরা একটা তলকে টেনে নিচ্ছি আর একটা অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে তার বিপরীতে এটা হবে জেড ড্যাশ। তাহলে আমরা যদি ডটেড কনসিডার করি, মানে নেগেটিভ বোঝানোর জন্য যদি ডটেড লাইন কনসিডার করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে, এই এই আর এক্স অ্যাক্সিসের জন্য এক্স। এবার আমাদের বুঝতে হবে যে এখানে লেখা হয়েছে ও এক্স ওয়াই জেড। দেখো, আচ্ছা, জেড কে যদি আমরা উল্টোটা ধরি, হ্যাঁ, কি লেখা আছে, ও এক্স ওয়াই, এই যে এই দিকে যেটা আসছে সেটা আমরা পজিটিভ দিক ধরছি, তাহলে এই স্পেসের মধ্যে যেটুকু আছে এই তল থেকে, অর্থাৎ এক্স ও ওয়াই এই তল থেকে ওপরের দিকে যে অংশটা আসছে সেটা হচ্ছে জেড এর পজিটিভ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, জেড পজিটিভ, তাহলে কোঅর্ডিনেটসটা কেমন হবে, স্থানাঙ্কটা এক্স ওয়াই জেড, এটাকে বলা হয় প্রথম অষ্টমাংশ। দেখো, এক্স পজিটিভ থাকলে ওয়াই জেড তিনটেই পজিটিভ, প্রথম অষ্টমাংশ, ফার্স্ট অক্ট্যান্ট। এবার এক্স কে নেগেটিভ করা হচ্ছে, বাকি দুটো পজিটিভ থাকছে, তাহলে ব্যাপারটা ভাবো তো, এই যে আমরা যখন এই স্পেসে একটা ওপরের দিকে নিয়েছি তাই,
আর সেকেন্ড কোয়াড্র্যান্টের অনুরূপ ওপরের দিকে যদি নেই তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় অষ্টমাংশ, তাই এক্স সেক্ষেত্রে নেগেটিভ হয়েছে। দেখো ওয়াই পজিটিভ, জেড পজিটিভ, এক্স নেগেটিভ। তাহলে তৃতীয় অষ্টমাংশ সেই নিয়ম অনুসারে যদি ধরি, দেখো তৃতীয় অষ্টমাংশে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, জেড কিন্তু পজিটিভ, এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ। তাই তৃতীয় অষ্টমাংশে অর্থাৎ থার্ড অক্ট্যান্টে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ। ফোর্থে কি হবে বলো? ফোর্থ কোয়াড্র্যান্টের কি? এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ। দেখো এক্স নেগেটিভ, এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ। মানে আমরা যেমন যেমন ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট এরকম করেছিলাম, চারটে ভাগের মধ্যে ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই লিখেছিলাম, এখানে মাইনাস এক্স ওয়াই লিখেছিলাম, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই লিখেছিলাম, এখানে এক্স মাইনাস ওয়াই লিখেছি। দেখো এই চারটে জায়গাতে সব জায়গাতে কিন্তু জেড পজিটিভ থেকে যাচ্ছে, তখন এরা হচ্ছে চারটে অক্ট্যান্ট। ফার্স্ট, সেকেন্ড বা প্রথম অষ্টমাংশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, জেড এক্ষেত্রে পজিটিভ। এবার জেড কে নেগেটিভ করে দিলে এই ফার্স্ট কোয়াড্র্যান্টের পেছনের দিকে অর্থাৎ ভেতরের দিকের যে কোয়াড্র্যান্টটা পাচ্ছি, অক্ট্যান্টটা পাচ্ছি, সেটা হচ্ছে ফিফথ। ফোর্থের পর ফিফথ আসছে। এই দেখো ফিফথে গিয়ে কি করলো, এক্স ওয়াই জেড পজিটিভ আছে, জেড এক্স ওয়াই পজিটিভ আছে, জেড নেগেটিভ করে দিল। তাহলে তার কোঅর্ডিনেটস গুলো ফিফথ অক্ট্যান্টে কোঅর্ডিনেট গুলো কেমন কনসিডার করতে হবে? এক্স ওয়াই পজিটিভ, এক্স ওয়াই দুটোই পজিটিভ, জেড ড্যাশ অর্থাৎ জেড নেগেটিভ হয়ে গেল। তাই এবার ধরো সেকেন্ডের উল্টো হচ্ছে এই যে সেকেন্ড অক্ট্যান্টের উল্টোটা ভেতরের দিকে, আমরা উপরের দিকে যখন নিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড অক্ট্যান্ট, ভেতরের দিকে অর্থাৎ জেড পজিটিভ নিলে হচ্ছে সেকেন্ড অক্ট্যান্টে থাকছে। আর যদি জেড নেগেটিভ নেই, সেকেন্ড কোয়াড্র্যান্টের রেসপেক্টে জেড কে যদি পজিটিভ কনসিডার করা হয় তাহলে হয় সেকেন্ড অক্ট্যান্ট, আর যদি জেড কে নেগেটিভ করা হয় সেকেন্ডের উল্টো হিসেবে আছে সিক্সথ অক্ট্যান্ট হয়ে গেল। তাহলে থার্ডের ভেতরের দিকে থার্ড অক্ট্যান্টে বা থার্ড কোয়াড্র্যান্টকে যদি আমরা অরিজিন ধরি, তার ভেতরের দিকে নিলে সেটা হচ্ছে সিক্সথ। এই যে এটা জেড নেগেটিভ দিয়েছি, এখানে দেখো এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, জেড নেগেটিভ দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে সেভেন্থ অক্ট্যান্ট। আর এটা হচ্ছে সবগুলো যেখানে নেগেটিভ, সরি এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, জেড নেগেটিভ, সেটা হচ্ছে থার্ড এইট অক্ট্যান্ট। তাহলে এই অক্ট্যান্ট গুলো, এই অষ্টমাংশ গুলো 3D তে খুব ভালো করে বোঝার দরকার, কারণ কোন জায়গাতে কি কোঅর্ডিনেটস কনসিডার করতে হবে সেটা কিন্তু মূল ধারণা এখান থেকেই আসে। তবে আমি বলবো খুব সহজে মনে রাখার একটাই নিয়ম, আমরা যদি একটু ভেবে দেখি, যদি আমরা মনে রাখার চেষ্টা করি 2D দিয়ে 3D কে কি করে মনে রাখবো। দেখো প্রত্যেকটা কোয়াড্র্যান্টের এক্স ও ওয়াই, ফার্স্ট কোয়াড্র্যান্টে এক্স ওয়াই, এটাকে থেকে দুটো অক্ট্যান্ট পাচ্ছি, একটা হচ্ছে তিনটেই পজিটিভ এক্স ওয়াই জেড, আর একটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস। এটা হচ্ছে ফার্স্ট অক্ট্যান্ট। ফার্স্টের উল্টো, ফার্স্ট চারটে কভার হবে, তারপর কোথা থেকে স্টার্ট হবে? ফিফথে, তাহলে ফিফথ অক্ট্যান্ট মনে রাখবে। চলে এসো, এক্ষেত্রে কি হয়, এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, এখান থেকেও আমরা দুটো পাবো জেড এর জন্য, জেড পজিটিভ হলে একটা, জেড নেগেটিভ হলে একটা। জেড কে পজিটিভ করছি মাইনাস এক্স ওয়াই জেড, তার মানে কি এ কোন কারণ হিসেবে ছিল? সেকেন্ড, সুতরাং জেড পজিটিভে সেকেন্ড অক্ট্যান্ট। আর এটা হচ্ছে সিক্সথ, জেড নেগেটিভে মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে সিক্সথ অক্ট্যান্ট। চলে এসো,
মাইনাস এক্স মাইনাস ওয়াই। থার্ড কোয়াড্র্যান্ট ছিল, একে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দেই, মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে থার্ড অক্ট্যান্ট। তার উল্টোটা হলো সেভেন্থ অক্ট্যান্ট। তাহলে এটা খেয়াল রাখবে, সব কটা নেগেটিভ পায় সে হচ্ছে সেভেন্থ অক্ট্যান্টে। আর এক্ষেত্রে কি ছিল, এক্স মাইনাস ওয়াই, একে যদি দুটো ভাগে ভাগ করা যায়, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এটা হচ্ছে ফোর্থ অক্ট্যান্ট, আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এইট অক্ট্যান্ট। বোঝা গেল কোয়াড্র্যান্ট দিয়ে কি করে মনে রাখবো? ফার্স্ট কোয়াড্র্যান্ট তার দুটো অক্ট্যান্ট, সেটাকে জেড পজিটিভ জেড নেগেটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্ট তার দুটো অক্ট্যান্ট, জেড পজিটিভ জেড নেগেটিভ। পজিটিভ থাকলে কোয়াড্র্যান্ট অনুসারে নাম হয়, আর অক্ট্যান্ট হলে ঘুরে গিয়ে, ধরো ফার্স্ট কোয়াড্র্যান্ট কমপ্লিট হলো, এবার জেড নেগেটিভ দিয়ে দিলেই চারটে কোয়াড্র্যান্ট কমপ্লিট করার পর নাম পাবে, সেটা হচ্ছে ফিফথ অক্ট্যান্ট, সিক্সথ, সেভেন্থ, এইট। এই ব্যাপারটা মাথায় তোমরা ভালো করে রাখো, তাহলে আগের তল ইটি গুলো কিচ্ছু প্রয়োজন নেই। তিনটে অ্যাক্সিস ইত্যাদি ইত্যাদি যে কোনো দিকে যে কোনো ভাবেই দাও না কেন, তাহলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা বুঝলে কিনা? চলো আমরা যদি নামটা একটু উল্টো ভাবে নেই, এটাকে আমি জেড অ্যাক্সিস ধরলাম, এটাকে এক্স অ্যাক্সিস ধরলাম, আর এটাকে ওয়াই অ্যাক্সিস ধরলাম। তাহলে ওয়াই এর ব্যাপারটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস, ওয়াই লিখিনি। তাহলে বলো, ফার্স্ট কোয়াড্র্যান্টে জেড কে অক্ট্যান্ট হিসেবে ভ্যারি করাচ্ছি। আমরা জানি এই অনুযায়ী যদি করতে হয়, তাহলে এই ফিগার অনুসারে জেড পজিটিভ হয়েছে এক্ষেত্রে দু জায়গাতেই, ভালো করে দেখো। আর এক্ষেত্রে জেড নেগেটিভ, এক্স পজিটিভ এক্স নেগেটিভ। তাহলে এক্ষেত্রে ওয়াই যদি এই দিক বরাবর অ্যাক্সিস হয় ওপরের দিকে, তাহলে বলো এখানে এক্স পেলে জেড পেলে, আবার এটাকে ভেঙে দাও, এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই জেড আছে। তাহলে বলো কোন কোয়াড? সব পজিটিভ, ফার্স্ট অক্ট্যান্ট। এটা এই হিসেবে যদি ধরো, তোমার অ্যাক্সিস গুলোকে যদি এরকম রাখা হয়, তাহলে নাম সেরকমই হবে, ফার্স্ট অক্ট্যান্ট। এটা কি হবে? ফিফথ অক্ট্যান্ট, ফিফথ অক্ট্যান্ট। মনে পড়বে, কারণ এক্স এই কোয়াড্র্যান্টের, মানে আমি চারটে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস কনসিডার করেছি এই হিসেবে, জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দিয়ে। তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্টে তাহলে ওয়াই এখানে ওপরের দিকে যদি আসে, তাহলে হচ্ছে ফার্স্ট অক্ট্যান্ট, আর ওয়াই নিচের দিকে গেলে ফিফথ অক্ট্যান্ট। দেখো ফিফথ অক্ট্যান্টে এখানে কি ছিল, এটা কিন্তু পাল্টে গেছিল, কারণ এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটা ছিল এই রকম, এটা এক্স এটা ওয়াই, জেনারেল ট্র্যাডিশনাল, কিন্তু সেটা পাল্টে যেতে পারে অ্যাক্সিসের ওপরে, অক্ট্যান্টের ব্যাপারগুলো পাল্টে যেতে পারে। এবার তুমি কিভাবে অ্যাক্সিসকে রাখবে সেটার উপর ডিপেন্ড করে কোন অক্ট্যান্টে কোনটা থাকবে। এটা কিন্তু একদম যে সব সময় এরকম হবে তা নয়, অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে, অ্যাক্সিস দুটো কিভাবে আছে। আমরা যেহেতু আমাদের এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ কে এইভাবে একদম ক্লাস 9 থেকে ধরে এসেছি বা 6 থেকে ধরে এসেছি, তাই এটা ট্র্যাডিশন হিসেবে ধরা যায়। কিন্তু অক্ট্যান্ট পাল্টে গেলে কিন্তু, মানে অ্যাক্সিস গুলো যদি পাল্টে যায়, তাহলে কিন্তু অক্ট্যান্টের নামগুলো
অক্ট্যান্টের নাম পাল্টাবে না, কিন্তু অক্ট্যান্ট অনুযায়ী কোঅর্ডিনেট গুলো পাল্টে যাবে, এটা মাথায় রাখবে। এক্ষেত্রে এটা পজিটিভ, ওয়াই যদি এক্স এবং জেড পজিটিভ, তাহলে ওয়াই যদি পজিটিভ হয় তাহলে সে ফার্স্ট অক্ট্যান্ট। এখানে চলে এসো, এখানে কি এক্স নেগেটিভ, জেড পজিটিভ, তার মানে জেড লিখলাম, এক্স মাইনাস দিলাম। দেখো এই অনুসারে, এই ফিগার অনুসারে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। এবার আমি যদি ওয়াই কে, আমি এটা করতে পারি, এক্স কে আগে রাখতে পারি, ওয়াই কে পরে, আর জেড কে মাঝে রাখতে পারি। জেড পজিটিভ আছে, কিন্তু জেড ওয়াই কে যদি পজিটিভ হিসেবে ধরি, দেখো এটা কোন ফোর্থ, তাহলে আমি কি পাবো, ফোর্থ এর করসপন্ডিং কি পাওয়া যায়, একটা ফোর্থ অক্ট্যান্ট পাওয়া যায়, আর একটা হচ্ছে 8 অক্ট্যান্ট পাওয়া যায়। তাহলে ফোর্থে কি হবে, ওয়াই পজিটিভ হবে, আর 8 এ কি হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড হয়ে যাবে। মাইনাস এক্স, দেখো দুটো নেগেটিভ থাকবে, দেখো 8 অক্ট্যান্টে দুটো নেগেটিভ আছে, তো এক্ষেত্রেও দুটো নেগেটিভ থাকবে। তাহলে এটা কিন্তু গুলিয়ে ফেলো না, যে অ্যাক্সিস গুলোকে কিভাবে কনসিডার করা আছে, সেই অনুসারে আমাদের অক্ট্যান্টের কোন ভেরিয়েবলের আগে পজিটিভ নেগেটিভ সাইন হবে সেটা ডিফাইন হয়। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে। চলো এরপরে অক্ট্যান্ট তো আমরা শিখলাম, এরপরে দেখি কি আছে। এবার যেহেতু 3 ডাইমেনশনাল জিওমেট্রি, আমরা 2D তে যেহেতু করেছিলাম, দুটো বিন্দু ধরেছিলাম, দুটো বিন্দু ধরলে তাদের মধ্যে ধরো পি একটা বিন্দু, তার কোঅর্ডিনেট ছিল x1, y1, কিউ আর একটা বিন্দু, তার কোঅর্ডিনেট ছিল x2, y2, তাহলে তাদের মধ্যে দূরত্ব আমরা বার করেছিলাম x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এক্ষেত্রে আর একটা করে অ্যাড হয়ে যাবে, এটা z1, এটা z2 যদি হয়, তাহলে দুই বিন্দুর মধ্যে দূরত্ব হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা প্রুফও করতে পারি। প্রুফটা দেখলে এই ফিগার অনুসারে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x1, y1 এবং z1 ধরি, এটা x2, y2, z2 ধরি, তাহলে লক্ষ্য করো যে এই পি এ দূরত্বটা হবে, যে ক্ষেত্রে এটা একটা তল আছে, এই তলের সমান্তরালে এটা একটা তল, তাহলে পি এ দূরত্ব হবে অ্যালং এক্স অ্যাক্সিস, যেহেতু এর এক্স কোঅর্ডিনেট আর ওর এক্স কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য, মানে পি এ ডিস্টেন্সটা হয়ে গেল x2 মাইনাস x1। এবার এসো এই যে এন এ দূরত্ব, এন এটা কার প্যারালাল, কোন অ্যাক্সিসের, ওয়াই অ্যাক্সিসের, তাহলে আমি এই দূরত্বটাকে y2 মাইনাস y1, আর জেড অ্যাক্সিস বরাবর অর্থাৎ কিউএন দূরত্বটা হচ্ছে z2 মাইনাস z1, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে তাদের এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, যেটা এখানে লেখা হয়েছে। ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে দুই বিন্দুর মধ্যে দূরত্ব, সেটা y2 মাইনাস y1, একই রকম ভাবে z2 মাইনাস, তাহলে এটা তো এর উপরে লম্ব, তাহলে আমি এখানে লম্ব হয়েছে, এটা তার অতিভুজ, অতিভুজ যদি হয় তাহলে কিউ এ আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। আমি বার করবো পি কিউ। এবার এটা ভালো করে খেয়াল রাখো, এটা তার অতিভুজ, এটা লম্ব হিসেবে এই এর ওপরে লম্ব আছে, এইটুকু 90 হচ্ছে, তাহলে ওর ওপরে লম্ব হলে এটা অতিভুজ, তাহলে পি কিউ স্কোয়ার সমান হয়ে গেল পি এ স্কোয়ার যোগ কিউ এ স্কোয়ার,
তাহলে পি স্কোয়ার মানে তো x2 মাইনাস x1 স্কোয়ার, আর এর হোল স্কোয়ার করলে কি হয় y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। দেখো এগুলো আমরা জাস্ট একটা প্রুফ দেখলাম, এই প্রুফ গুলো কিন্তু আমাদের এক্ষেত্রে খুব প্রয়োজন, জাস্ট কনসেপ্ট গুলো জানার দরকার, কারণ এক্ষেত্রে এই প্রমাণ এত সহজ জিনিস আমাদের থাকবে না, এর চাইতে এগিয়ে যেতে হবে। তাই থ্রিডির ধারণাতে প্রথম অবস্থাতে আমাদের এইগুলো আছে, এবং টুডিতে যে সমস্ত জিনিস ছিল সবই কিন্তু থ্রিডিতে থাকবে। যেমন ধরো এই ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটাই বেশি করে মনে রাখতে হবে যে দুই বিন্দুর মধ্যে দূরত্ব আমরা করে নিলাম, তাহলে এদের মধ্যে যদি একটা বিন্দু অরিজিন হয় তাহলে অরিজিন থেকে x2 এর জায়গায় 0 বসবে, 0 বসবে, 0 বসবে, তাহলে সেই দূরত্বটা হয়ে গেল √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার। ওকে, এবার আমরা 2D তে করেছিলাম, দেখো লক্ষ্য করে, একটা পয়েন্ট x1 y1 আর একটা পয়েন্ট x2 y2, তাদেরকে যদি p একটা পয়েন্ট q একটা পয়েন্ট হয়, তাদেরকে যদি m:n অনুপাতে r পয়েন্ট অন্তর্বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটাই কিন্তু দেখো থ্রিডির ক্ষেত্রে আরো একটা ভেরিয়েবল জেড আসাতে এটা তো থাকবেই, আর জেড ভেরিয়েবলটাও চলে আসবে। এবং যদি বহির্ভাবে বিভক্ত করে, অর্থাৎ পিকিউ এই রেখাংশকে যদি এরকম বাড়িয়ে দেওয়ার পর কোনো একটা বিন্দু ইন্টারসেক্ট করে, তাহলে সেক্ষেত্রে মাইনাস হয় আমরা জানি। তাই এক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা, শুধু জেড ভেরিয়েবলটা অ্যাডিশনাল চলে আসবে। ওকে, তাহলে এরপরে দেখো আরো কিছু ফর্মুলা আমাদের যেগুলো ওখানে করা হয়েছিল, যে যদি দুটো বিন্দুকে 1:1, মধ্যবিন্দুর স্থানাঙ্কে আমরা কি করি, মধ্যবিন্দুর স্থানাঙ্কে বাই টু এবং ভরকেন্দ্রের স্থানাঙ্কে বাই থ্রি হয়, হ্যাঁ, আর চতুস্থলকের চারটে শীর্ষবিন্দু হলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বাই ফোর। একদম 2D তে যা যা ফর্মুলা ছিল সেগুলো একটু মনে করানোর জন্য তোমাদের কাছে আনা, আর কিছুই নয়, যে তোমাদের কাছে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হয়, কারণ এগুলো দিয়ে অঙ্ক আসে। আচ্ছা চলো কেমন শিখলাম আমরা দেখি। হ্যাঁ, মোটামুটি এই একটা ফর্মুলা, যে একটা 3D তে তিনটে অ্যাক্সিস থাকবে, তার অনুরূপ যদি আমরা কনসিডার করি, তাকে মোট 2D তে চারটে কোয়াড্র্যান্টে ভাগ করা হয়, সেটাই 3D অনুসারে 8টা অক্ট্যান্টে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা অক্ট্যান্টের করসপন্ডিং যদি এক্স আর ওয়াই পজিটিভ থাকে, এইভাবে যদি করা হয়, তাহলে 8টা অক্ট্যান্টের অনুরূপ কোঅর্ডিনেটস গুলো কি হতে পারে, কোঅর্ডিনেটস গুলো লেখার নিয়ম কি আমরা ভালোভাবে শিখে নিয়েছি, এবং সেক্ষেত্রে যা যা 2D র সূত্র ছিল সেগুলো একবার দেখে নিয়েছি, 2D কে কাজে লাগিয়েই 3D র সূত্রগুলো আমরা পেয়ে গেছি। তো 3D র ওই সূত্রগুলোকে কাজে লাগিয়ে খুব বেসিক কিছু অঙ্ক আমাদের এক্ষেত্রে দেওয়া আছে আমাদের শেখার জন্য, কিন্তু আবারও বলি এই সমস্ত বেসিক অঙ্ক থাকার সম্ভাবনা একেবারেই নেই, এগুলো খুব সাধারণ। তবে এবারে যেহেতু সিলেবাসে তোমাদের একদম ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে, 2 মার্কসের কোশ্চেনে থাকলেও থাকতে পারে। যেমন আমি যদি ধরো একটা এই এক্স ওয়াই প্লেনের কথা বলি, এক্স ওয়াই প্লেন, দেখো এখানে যদি আমরা যদি পয়েন্ট কনসিডার করতে পারি, ভালো প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো, এক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, কি করে মনে রাখবো টেকনিক্যালি, পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, তিনটেই নন জিরো, এখানে বলা আছে চিত্রে পি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি হলে এ বি সি এল এম এর যে ভার্টিসেস গুলো আছে আমরা দেখতে পাচ্ছি একটা বহুভুজ, বা এটাকে আয়তাকার ক্ষেত্র বলা যায়, আয়তাকার ক্ষেত্রই, রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইড, তার যে 8টা শীর্ষবিন্দু আছে
সেই 8টা শীর্ষবিন্দুকে এক্ষেত্রে জানতে বলা হয়েছে। দেখো 1 2 3 4 5 6, তার মধ্যে দুটো যায়নি, কারণ ও এক্ষেত্রে অরিজিন কনসিডার করে, তাই 0 0 0, আর পি দেওয়া আছে এবিসি। এবার এসো আমরা কিভাবে এগুলোকে ম্যানেজ করব। প্রথম এসো এ পয়েন্টটা। এ পয়েন্টটা দেখো এক্স অ্যাক্সিসের ওপরে পয়েন্ট, তাহলে এক্স অ্যাক্সিসের ওপর পয়েন্ট, এখানে দেখো প্রথমে এক্স ওয়াই জেড হয় যেভাবে কোঅর্ডিনেট গুলো আছে, অ্যাক্সিস গুলো আঁকা আছে। তাহলে ফার্স্ট এ হলো, বাকি দুটো হবে না কারণ এক্স অ্যাক্সিসের ওপর তো। তাহলে চলো সিটা আগে করে নেই। সিটা যদি করি, সি কোথায় আছে? জেড অ্যাক্সিসের ওপর আছে, জেড ওপরে আছে, তার মানে 0 0 সি, কারণ সি অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর কত গেছে? সি গেছে। এটা ট্র্যাডিশন, প্রথমে এক্স লিখবো, পরে ওয়াই লিখবো, তারপর জেড লিখবো। তাহলে জেড, এখানে জেড এর লেন্থ কত? সি। তাহলে এই বি এর কোঅর্ডিনেটসটা কত হবে? 0 বি 0। ওকে, তাহলে অ্যাক্সিসের গুলো কমপ্লিট হয়ে গেল। এবার এসো এক্স এক্সজেড প্লেনের ওপরে, এক্সজেড প্লেনে কে আছে? এম পয়েন্টটা আছে, এক্সজেড প্লেনে এম আছে, তার মানে কার কার নাম আসছে? এক্স আর জেড এর আছে নামটা, কার নেই? ওয়াই এর নেই, তাই ওয়াই থাকবে না। তাহলে এক্স জেড প্লেনে এক্স আমরা লিখবো এ, ওয়াই থাকবে না, জেড কত? জেড হচ্ছে সি। ব্যাস, তাহলে বলো তো এই প্লেনের ওপরে, এক্স জেড প্লেনের ওপরে সবসময় ওয়াই 0 হয় ইন জেনারেল, এই এম পয়েন্টটার জন্য, এখানকার জন্য, এখানকার জন্য। তাই এক্সজেড প্লেনের ইকুয়েশন হচ্ছে, এক্সজেড প্লেনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 0, মনে রাখবে। কিন্তু 3D তে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন বললে, ভালো করে খেয়াল করো, আমি যদি এই লেন্থেও নিতাম, আমি ধরো এটা 2, 0, 0 বলতাম, তাহলে 3D তে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, z ইকুয়ালস টু 0, মনে রাখবে। কিন্তু 2D তে এক্স আর ওয়াই থাকে বলে শুধু y ইকুয়াল টু 0ই বলা হয়, থাকবে তো মনে? তাহলে খেয়াল রেখো। তাহলে চলে এসো, আমরা অলরেডি একটা কোঅর্ডিনেটস, দুটো কোঅর্ডিনেটস, তিনটে কোঅর্ডিনেটস লিখে ফেলেছি। এইবার 4 নম্বর কোঅর্ডিনেটসটা লিখতে যাচ্ছি। চলো, এই যে এল কোঅর্ডিনেটস, এল এর স্থানাঙ্ক, এল কোন প্লেনে আছে? দেখো ওয়াই আর জেড প্লেনে। নাম কি বললাম? ওয়াই আর জেড। কার নাম উচ্চারণ করিনি? এক্স এর, তাহলে এক্স তো থাকবে না, তাহলে এক্স 0, ওয়াই কত আসে? বি, জেড কত আসে? সি। আর কে পড়ে আছে? আর পড়ে আছে এন। এন কোন প্লেনে আছে? এন আছে ওয়াই আর এক্স ওয়াই প্লেনে। কার নাম নেইনি? জেড এর নাম নেইনি, তাহলে জেড 0, এক্স ওয়াই প্লেনে এক্স এর দিকে এ এসছে, ওয়াই এর দিকে বি এসেছে, তাহলে এ বি 0। দেখো আমরা এর কোঅর্ডিনেটস পেয়েছি, বি সি সমস্ত কোঅর্ডিনেটস গুলো, আননোন কোঅর্ডিনেটস গুলো এই একটা কোঅর্ডিনেটের সাহায্যে বার করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 3D তে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি? এক্স ওয়াই বলছি, কাকে বলিনি? জেড বলিনি, তাই জেড ইকুয়ালস টু 0 হচ্ছে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন। ইকুয়েশন অফ এক্স ওয়াই প্লেন ইকুয়ালস জেড ইকুয়ালস টু 0। আর যদি বলি জেড অ্যাক্সিসের ইকুয়েশন কি? কাদেরকে উচ্চার, এক্স ওয়াই জেডই হচ্ছে 3 ডাইমেনশনের মূল চাবিকাঠি। আমি বলছি জেড অ্যাক্সিস, কাকে বললাম না? এক্স ওয়াই বললাম না। তাহলে ইকুয়েশন অফ জেড অ্যাক্সিস ইজ
x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। মনে রাখবে এইভাবে। চলো আমরা দেখি এই অঙ্কটা তাহলে নিশ্চয়ই হলো। পরের অঙ্কটা কি আছে দেখি। বলো, অলরেডি শিখে গেছো। আমাদের যদি কোনো কিছু বলা না থাকে, যে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলোকে এইভাবে কনসিডার করব, এরকম যদি কিছু বলা না থাকে, তাহলে ট্র্যাডিশনালি ধরে নেব এক্স ওয়াই জেড তিনটেই পজিটিভ আছে। বলো তাহলে কি হয়? ফার্স্ট অক্ট্যান্ট, প্রথম অষ্টাংশ। পরটা দেখো 2 নম্বরে কি আছে? 3 - 4 5 কি হবে? দেখো জেড পজিটিভ, এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, মানে কি ছিল? ফোর্থ, তাই তো? ফোর্থ কোয়াড্র্যান্টে কি হয়? এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এবার একে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড। তাহলে এটা প্রথমটা পাবে, তাহলে ফোর্থ কোয়াড্র্যান্ট, জেড পজিটিভ হলে ওটাই অক্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ফোর্থ অক্ট্যান্ট। তাহলে আমরা দুটো করে ফেললাম। 3 নম্বরে -1 2 3, এসো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে সেকেন্ড, মাইনাস প্লাস, এর আবার দুটো ভাগ, মাইনাস প্লাস প্লাস আর মাইনাস প্লাস মাইনাস। প্রথমটা এটাই হয় অক্ট্যান্ট, যা কোয়াড্র্যান্ট জেড পজিটিভ থাকলে সেটাই অক্ট্যান্ট। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট জেড পজিটিভ বলে এটা সেকেন্ড অক্ট্যান্ট। 4, এসো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ এবং জেড নেগেটিভ। এসো এই যে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ জেড নেগেটিভ, কত হবে? এখান থেকে শুরু হলো ফিফথ সিক্সথ, তাহলে এটা হলো সিক্সথ অক্ট্যান্ট। জেড নেগেটিভে ফিফথ থেকে শুরু হয়, এটা ফিফথ সিক্স সেভেন্থ এইট। তারপর এটা 5 নম্বরে -3 -4 5, দেখো দুটোই নেগেটিভ, জেড পজিটিভ আছে তাহলে যা তার কোয়াড্র্যান্ট সেটাই তার অক্ট্যান্ট, জেড পজিটিভ থাকলে যা কোয়াড্র্যান্ট সেটাই তার অক্ট্যান্ট, তাহলে এটা থার্ড অক্ট্যান্ট। এটা জেড নেগেটিভ আছে, খেয়াল রেখো, তাহলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ জেড নেগেটিভ, মানে একদম লাস্টেরটা, তাহলে 8 octant, then x positive x positive y positive z positive থাকলে যা কোয়াড্র্যান্ট তাই অক্ট্যান্ট, z নেগেটিভ তার মানে ফিফথ। 4টে অক্ট্যান্ট কমপ্লিট হওয়ার পর ফিফথ অক্ট্যান্ট শুরু হয়, ফিফথ অক্ট্যান্ট। তারপরে থাকলো 8, সবাই নেগেটিভ, এখানে এক্স ওয়াই নেগেটিভ ছিল থার্ডে, ওটা নেগেটিভ দিলে কত হয়? সেভেন্থ অক্ট্যান্ট। -2 -4 -2 -5, 8th অক্ট্যান্ট। তাহলে বুঝতে পারলে কিভাবে করা হয়?
ট্র্যাডিশনাল ওয়েতে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ দিয়ে কোয়াড্র্যান্ট, প্রথমে কোয়াড্র্যান্ট, জেড পজিটিভ হলে সেম কোয়াড্র্যান্ট সেম অ্যাক্ট্যান্ট, জেড নেগেটিভ হলে অক্ট্যান্ট গুলো পাল্টে যায়। কিভাবে পাল্টায়? 1 2 3 4 হয়, তারপর জেড প্রথম 5 নম্বর অক্ট্যান্ট থেকে শুরু হয় জেড নেগেটিভ। ওকে, চলো আমরা পরেরটা দেখি। বললো এই 3টে বিন্দু সমরেখ। বিভিন্ন ভাবে করা যায়। প্রথমত তোমরা যারা ভেক্টর করেছো ভেক্টর দিয়েও করা যায়, আর এক্ষেত্রে কোঅর্ডিনেট যদি করি, আমি মনে করলাম এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, মনে করলাম সি বিন্দুটা তাদেরকে λ/1 অনুপাতে ডিভাইড করেছে। আপাতত আমি জানি না কিভাবে ডিভাইড করেছে, সেটা জানি না। এটা বাইরের দিকেও হতে পারে, আবার ভেতরের দিকেও হতে পারে। আমি প্রথম ইন্টারনাল ফর্মুলাই ইউজ করব। সি হচ্ছে 14 0 -2। তাহলে চলো এর এক্স কোঅর্ডিনেট কত হবে? নিয়ম অনুসারে 2λ প্লাস 1 ইন্টু -4 বাই λ প্লাস 1 ইকুয়াল টু, এটা হবে যেই তারা সমরেখ হয়। তাহলে দেখি 2λ -4 ইকুয়াল টু 14λ প্লাস 14 minus 12 lambda equal to 16, lambda equal to minus 16 by 12 equal to minus 4 by 3। তাহলে ব্যাপারটা হচ্ছে এক্সটার্নালি ডিভাইড করেছে। ওকে, চলো এবার এই মানটা বসালে যদি পরের কোয়াড্র্যান্টটা মিলে যায়, অর্থাৎ 4λ প্লাস 6 বাই ল্যামডা প্লাস 1, ল্যামডার ভ্যালু বসাই, কত হয়? 4λ তার -16 প্লাস 18 ডিভাইডেড বাই -4 প্লাস 3 ইকুয়ালস টু কত হচ্ছে দেখো? -2। তাহলে এটা কত? 4λ প্লাস 6 বাই ল্যামডা প্লাস 1, 4λ প্লাস 6 বাই ল্যামডা প্লাস 1। ল্যামডার ভ্যালু কত পেয়েছি? 4/3। আচ্ছা, এখানে ল্যামডার ভ্যালুটা একটু চেক করে নেই। 2λ -4 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 14। আচ্ছা, 2λ -4 বাই ল্যামডা প্লাস 1, তাহলে কি হচ্ছে? 14λ প্লাস 14 মাইনাস 12λ ইকুয়াল টু 18। এক্ষেত্রে 14 প্লাস 4 18। তাহলে 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 দিয়ে কাটলে 3, এটা 2, 3/2। তাহলে এটা যদি 3/2 বসাই, এখানটায় 3/2 বসাবো। ল্যামডার ভ্যালু 3/2 বসালে -12 প্লাস 12 বাই -1 ইকুয়াল টু 0। দেখো এক্স ওয়াই কোঅর্ডিনেট মিলে গেছে। জেডটাও ভেরিফাই করতে হবে। চলো জেডটা করি। জেড এর জন্য কি আসবে? 6λ প্লাস 10 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, -3, -18 প্লাস 20 ডিভাইডেড বাই -3 প্লাস 2 ইকুয়াল টু -2। তাহলে এটা স্যাটিসফাই করে গেছে। তাহলে বলতে পারি যে অতএব প্রদত্ত বিন্দুগুলি সমরেখ। তাহলে এইভাবে করা হয়। ভেক্টরে করলে কি করতে? ভেক্টর দিয়েও কিন্তু করা যায়।
চলো পরের অঙ্ক কি আছে দেখি। বললো এত এত বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশ ওয়াই জেড তল দ্বারা যে অনুপাতে বিভক্ত হয়। মনে রেখো আমরা বলেছি ওয়াই জেড তলের ইকুয়েশন কি, ওয়াই জেড তলের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি মনে করি ল্যামডা ইজ টু 1 এটা বিন্দু, এ একটা পয়েন্ট কত 4 8 10, এটা 6 10 -8। ওয়াই জেড প্লেনে কি হবে, কোনটা নেই, এক্স নেই, তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি মনে করলাম ল্যামডা ইজ টু 1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড হচ্ছে, বা ল্যামডা ইজ টু 1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এক্স কোঅর্ডিনেট বার করো, 6 ল্যামডা প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 6 ল্যামডা ইকুয়ালস টু -4, ল্যামডা ইকুয়াল টু -2/3। তাহলে এই পয়েন্ট দুটোকে ওয়াই জেড প্লেন 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, যেহেতু নেগেটিভ সাইন এসছে, এক্সটার্নালি ডিভাইড করে। আর এটাই যদি বলতো যে ওয়াই জেড প্লেন না বলে এক্স ওয়াই প্লেন করতো, তাহলে আমরা কি করতাম, জেড কোঅর্ডিনেট 0 করতাম। তাহলে কত হতো, -8 ল্যামডা প্লাস 10 ইকুয়ালস টু 0 বাই ল্যামডা প্লাস 1। অবশ্যই এটা ওয়াই জেড প্লেন, এক্স ওয়াই প্লেন। তাহলে কি হতো, 8 lambda equals to 10 or lambda equals to 5/4। কত রেশিওতে, অতএব 5:4 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করতে হবে, অন্তর্বিভক্ত করতে হবে। এরকম ভাবেই করতে হয় অঙ্কগুলো, খুব সহজ অঙ্ক। তাহলে পরের অঙ্ক, এর পরের অঙ্কটা দেখছি। দেখো লক্ষ্য করে যে বলল এই বিন্দুগুলোর এই তলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে। তলটাকে এক্স ওয়াই তল, তাহলে ব্যাপারটা যদি আমরা এরকম করি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। বিন্দুটা কি আছে, 1 3 -5। দেখো 1 3 -5 নিচের দিকে গেছে, তাহলে এক্স ওয়াই তলের সাপেক্ষে, তাহলে সেটা কি হবে, ওপরের দিকে উঠে আসবে। তার মানে কি, এক্স ওয়াই তল কি করে, জেড কে রিফ্লেক্ট করে দেয়। তাহলে জেড এখানে নেগেটিভ ছিল, তাহলে এক্স ওয়াই তলের সাপেক্ষে এটা প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে জেড পজিটিভ। কিন্তু ওই বিন্দুটারই যদি ওয়াই জেড তলের সাপেক্ষে হতো, এদিকে আছে ওয়াই জেডটা এখানে, তার উল্টো দিকে ওয়াই জেড তলের সাপেক্ষে যদি হতো, তাহলে ওয়াই জেড, আরেকটা জিনিস ট্রিকটা শিখে নাও, এক্স ওয়াই তলের সাপেক্ষে এক্স ওয়াই কিন্তু নো চেঞ্জ, জেড এর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি এটাকেই যদি বলি ওয়াই জেড তলের সাপেক্ষে, তাহলে কে কে আছে, ওয়াই আর জেড আছে, কে নেই, এক্স নেই, তাহলে এক্স কে চেঞ্জ করে দাও। তাহলে এটাই এই বিন্দুটারই ওয়াই জেড তলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু -1 3 -5। বোঝা গেছে?
নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর আমরা বাকিটা আর দেখি। দেখো এটা কি, ওয়াই জেড তলের সাপেক্ষে, ওয়াই জেড এই মাত্র বললাম কাদের নাম পাচ্ছি, ওয়াই আর জেড এর নাম পাচ্ছি, কার নাম পাচ্ছি না, এক্স এর নাম পাচ্ছি না, তাই এক্স কে চেঞ্জ করে দাও। তাহলে এক্স কে চেঞ্জ করে দিলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3 4 3। টেকনিকটা বুঝতে পারলে এইভাবে করা হয়। এবার জেড এক্স সমতলের সাপেক্ষে কার নাম নেই, ওয়াই এর নাম নেই, তাহলে ওয়াই কে চেঞ্জ করে দেবো। তাহলে জেড এক্স সমতলের সাপেক্ষের প্রতিবিম্ব বিন্দু 2 5 4। এবার যদি বলে প্রথমে জেড এক্স তলের সাপেক্ষে চেঞ্জ করে ওই বিন্দুটা আবার এক্স ওয়াই তলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর, পরিবর্তিত বিন্দুর এক্স ওয়াই তলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু, এক্স ওয়াই আছে তাহলে নেই জেড, তাহলে জেড কে সরিয়ে দাও, তাহলে 2 5 মাইনাস। এইভাবে টেকনিক্যালি আমরা মনে রাখবো। তাহলে একদম বেসিক যে জিনিসগুলো 3D তে প্রয়োজন সেইগুলো কিন্তু এই সমস্ত জিনিসই 3D তে খুব প্রয়োজন, এবং এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও প্রথম ভিডিওটা। এরপরে আমরা আসব যে স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কাকে বলে, ডিরেকশন কোসাইন কাকে বলে, মূল পড়া ক্লাস 12 এর কিন্তু সেখান থেকেই শুরু হবে, এবং সেটা জেইর জন্য বলো বোর্ড এক্সামের জন্য বলো সেটা কিন্তু পড়তে হবে। কিন্তু ওটাকে জানতে গেলে আমাদের 3D এর বেসিক জিনিস এটা কিন্তু আগের থেকে পড়ে রাখার দরকার। তা তোমরা এটা একটু প্র্যাকটিস করে নাও। এর পরের ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও এগুলো নিয়ে আলোচনা করবো।